$1 ট্রিলিয়ন একটা ম্যাজিক সংখ্যা। আমরা জানি 100 কোটিতে হয় 1 বিলিয়ন, আর 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। 2018 সালে অ্যাপল ইনকর্পোরেট যখন প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানি হলো, আমরা কিন্তু তখন অবাক হয়েছিলাম। মনে হয়েছিল এটা কিভাবে সম্ভব। এ কথা বলার অর্থ হচ্ছে অ্যাপেলের চেয়েও বাংলাদেশের অর্থনীতি অনেক ছোট। ভালো লাগার মতো কোনো বিষয় নিশ্চয়ই নয়। এখন প্রশ্ন হচ্ছে, 17 কোটি বেশি মানুষের দেশ কি একটি কোম্পানির চেয়েও ছোট অর্থনীতি হয়ে থাকবে? মোটেই না। আমাদের বড় হতে হবে। আর তাই $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ। ভুলে গেলে চলবে না, স্বাধীনতার পর বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। আর সেই বাংলাদেশের উচ্চ আয়ের দেশ হওয়া মোটেই সহজ কোনো বিষয় নয়। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয় নিয়ে ক্ষমতা এসেছে বিএনপি সরকার। বিএনপি তাদের নির্বাচন ইশতেহারেই $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার লক্ষ্যের কথা বলেছে। এখানে কিন্তু আরও একটি বেজিক সংখ্যা আছে, আর সেটি হচ্ছে 2034 সাল। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে বাংলাদেশ। সংখ্যাটা শুনতে যত বড়, লক্ষ্যটাও কিন্তু ততটাই বড়। কারণ মাত্র 9 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে প্রায় দ্বিগুণের বেশি বড় হতে হবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যি এত দ্রুত বাড়তে পারবে, নাকি এটি শুধুই একটি অতি উচ্চাভিলাষী রাজনৈতিক লক্ষ্য? প্রাইম ব্যাংক, অর্থনীতি, অনর্থনীতির আমাদের আজকের আলোচনা এ নিয়েই। প্রথমে বিষয়টি খুব সহজভাবে বুঝি। এখানে মূলত বোঝানো হচ্ছে নমিনাল জিডিপিকে। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি মোট দেশের উৎপাদন, সেটি হলো এক বছরে একটি দেশের মোট উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্য। সুতরাং যখন আমরা বলি $1 ট্রিলিয়ন অর্থনীতি, তখন এর মানে হচ্ছে দেশটির মোট অর্থনৈতিক উৎপাদনের মূল্য $1000 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ বড় অর্থনীতির দেশ হতে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে আলোচনার আগে একটু বিশ্ব পরিস্থিতির দিকে তাকানো যাক। বিশ্ব অর্থনীতি এখন $117 ট্রিলিয়ন, আর ট্রিলিয়ন ডলার ক্লাবে আছে মাত্র 21টি দেশ। আসুন এক নজরে পুরো বিশ্ব অর্থনীতি দেখে নিই। খুব করে যদি খেয়াল করেন, হাতের একদম বাম পাশে বাংলাদেশকেও পাবেন, অর্থাৎ বিশ্ব অর্থনীতির মানচিত্রে বাংলাদেশের একটি ভালো অবস্থান আছে। এখন লক্ষ্য আরও বাড়ানো। এবার $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়া 21টি দেশ নিয়ে আলোচনা করতে চাই। বিশ্বব্যাংক ও আইএমএফের তথ্য বিশ্লেষণ করে আমরা একটা তালিকা তৈরি করেছি। সুতরাং আমরা দেখছি, প্রথমে ছিল পশ্চিমা উন্নত অর্থনীতি, এরপর পূর্ব এশিয়ার শিল্পভিত্তিক অর্থনীতি, তারপর উদীয়মান বাজার ও সম্পদ নির্ভর অর্থনীতি, যাদের প্রবৃদ্ধির পিছনে ছিল শিল্পায়ন, বাণিজ্য বিস্তার এবং অনেক ক্ষেত্রে তেলের মতো প্রাকৃতিক সম্পদের ভূমিকা। আবার অনেক পরে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে ঢুকলেও কিছু দেশ অন্যদের তুলনায় এগিয়ে গেছে দ্রুত গতিতে। এই তালিকায় আছে চীন ও ভারত। এবার অল্প করে $1 ট্রিলিয়ন গল্পগুলি একটু বলি। বিশ্বে অর্থনৈতিক অগ্রগতির প্রথম ঢেউ এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। 1969 সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন অর্থনীতি হয়। জাপান ছিল একসময় রপ্তানি নির্ভর অর্থনৈতিক বিস্ময়। জাপান 1979 সালে $1 ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ করে। এরপরে আছে পশ্চিম ইউরোপের বড় 4টি দেশ, পশ্চিম জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালি। $1 ট্রিলিয়ন অর্থনীতি হয় 1987 থেকে 1990-এর মধ্যে। এর মধ্যে 1987 সালে পশ্চিম জার্মানি যখন $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ হয়, তখনও কিন্তু দুই জার্মানি এক হয়নি। তারা এক হয়েছিল 1990 সালে। চীনের অর্থনৈতিক উত্থান আধুনিক ইতিহাসে অন্যতম নাটকীয় পরিবর্তনের গল্প। 1970-এর দশকের শেষ দিকে বাজারমুখী সংস্কার শুরু হওয়ার পর কয়েক দশক ধরে চীনের জিডিপি দ্রুত বৃদ্ধি পায়। চীন প্রথম 1998 সালে $1 ট্রিলিয়ন জিডিপি অতিক্রম করে, আর এখন তো চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। 2004 সালে স্পেন ও কানাডা $1 ট্রিলিয়ন ক্লাবে যোগ দেয়। 2006 সালে বড় উত্থান ঘটে 4টি দেশের, যেমন ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও মেক্সিকো। এর মধ্যে ব্রাজিল হয়ে ওঠে পণ্য রপ্তানি ও অভ্যন্তরীণ ভোক্তার বড় বাজার। দক্ষিণ কোরিয়ার গল্প উন্নয়ন অর্থনীতির আরেকটি ক্লাসিক উদাহরণ। 1950-এর দশকে যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশ হতে 2000 দশকে কোরিয়া একটি উচ্চ প্রযুক্তি নির্ভর রপ্তানিমুখী অর্থনীতিতে পরিণত হয়।
রাশিয়া 2006 সালে $1 ট্রিলিয়ন জিডিপি অতিক্রম করে। এর প্রধান চালিকা শক্তি ছিল উচ্চ তেলের দাম ও জ্বালানি রপ্তানি। মেক্সিকো 2006 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হয়। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক এর বড় কারণ। ভারত 2007 সালে $1 ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ করে। ভারতের প্রবৃদ্ধির বড় ভিত্তি ছিল আইটি ও আউটসোর্সিং এবং পণ্যের বড় বাজার। অস্ট্রেলিয়া 2008 সালে বিশ্ব মন্দার মধ্যেই এই $1 ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ করে। ধারাবাহিক অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগের মাধ্যমে ইন্দোনেশিয়া 2017 সালে $1 ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ করে। নেদারল্যান্ডস 2021 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতি হয়। ছোট দেশ হলেও এর শক্তি ছিল ইউরোপের বড় বন্দর রটারডাম। সৌদি আরব 2022 সালে $1 ট্রিলিয়ন জিডিপি অতিক্রম করে, যার মূল ভিত্তি ছিল আমরা সবাই জানি তেল এবং গ্যাস। তুরস্ক হচ্ছে ইউরোপ এবং এশিয়ার সেতুবন্ধন। দেশটি 2023 সালে $1 ট্রিলিয়ন ক্লাবে যোগ দেয়। $1 ট্রিলিয়ন ক্লাবের সর্বশেষ 2 সদস্য হচ্ছে পোল্যান্ড এবং ইউরোপের অন্যতম ধনী দেশ সুইজারল্যান্ড। 2025 সালে তারা প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন জিডিপি অতিক্রম করে। এবার বাংলাদেশে ফিরে আসি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস কিছুদিন আগেই 2024-25 অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি ছিল 55,150 বিলিয়ন টাকা। যদি ট্রিলিয়ন হিসাব করি তাহলে সেটি হয় 55.15 ট্রিলিয়ন টাকা। তাহলে ডলারে কত? বাংলাদেশ ব্যাংক বলছে গত অর্থবছরে প্রতি ডলারের গড় বিনিময় হার ছিল 120.82 টাকা। সুতরাং সহজ অঙ্ক, বাংলাদেশের জিডিপি এখন $456 বিলিয়ন। ঠিক আগের অর্থ বছরে যা ছিল $450 বিলিয়ন। একটু মনে করিয়ে দিই, 2004 সালে বাংলাদেশের জিডিপি ছিল প্রায় $60 বিলিয়ন। আজ তা প্রায় 8 গুণ বড়। অর্থাৎ গত 2 দশকে বাংলাদেশ অর্থনীতি দ্রুত বেড়েছে। তবে দুশ্চিন্তার কারণ হলো এখন সেই গতি অনেকটাই কমে গেছে। এবার আমরা বাংলাদেশের পথ হারানোর গল্পটা একটু বলি। কয়েক বছর আগেও বাংলাদেশকে বলা হতো বিশ্বের অন্যতম ক্রমবর্ধনশীল অর্থনীতির দেশ। 2023 সালে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ বা বিসিজি বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছিল, যা $1 ট্রিলিয়ন প্রাইজ নামের সেই গবেষণা রিপোর্টে বাংলাদেশ নিয়ে অনেকগুলো আশাবাদের কথা বলা ছিল। তারা বলেছিল 2016 সাল থেকে 2021 সালের মধ্যে বাংলাদেশ এশিয়ার বড় অর্থনীতিগুলোর তুলনায় দ্রুততর প্রবৃদ্ধি অর্জন করেছে। এই 5 বছরের সময় বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ছিল 6.4%। এটা ভিয়েতনামের 5.4%, ভারতের 3.9%, ইন্দোনেশিয়ার 3.4%, ফিলিপাইনের 3.1% এবং বিশ্বের গড় প্রবৃদ্ধি 2.9%-এর চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু 2026 সালে এসে এই দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় এখন কিন্তু বাংলাদেশ আর নেই। কোভিড মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব, অর্থনীতির টানা অব্যবস্থাপনা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এখন জিডিপি প্রবৃদ্ধি অনেক কমে গেছে মানুষের আয়, উচ্চ মূল্যস্ফীতি এবং টাকার বড় ধরনের অবমূল্যায়ন বিপদে ফেলে দিয়েছে বাংলাদেশকে। কিন্তু বাকি দেশগুলো কিন্তু ঠিকই এগিয়ে গেছে। এবার চ্যালেঞ্জ হচ্ছে লাইনচ্যুত গাড়িকে আবার লাইনে ফিরিয়ে আনা, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতিকে সামনে নিয়ে আসা। এই আকাঙ্ক্ষা কিন্তু এবারই প্রথম নয়। এর আগেও আরও একবার বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে কথা বলেছিল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই তাদের প্রতিষ্ঠার 50 বছর পালন করেছিল 2023 সালে। তখন তারা বড় আকারে সম্মেলন করে $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার একটি রূপরেখা তৈরির উদ্যোগ নিয়েছিল। অনেকের নিশ্চয়ই মনে আছে, এজন্য বিপুল অর্থ খরচ করা হয়। সিএনএনের একজন সাংবাদিক রিচার্ড কোয়েস্ট তাকে বাংলাদেশে এনে চমক দেখানোর চেষ্টা ছিল। সে সময় আমরা যে একটু আগে বোস্টন কনসাল্টিং গ্রুপের যে রিপোর্টটির কথা বললাম, দ্য $1 ট্রিলিয়ন প্রাইজ, সেটি তৈরি করা হয়েছিল। কিছু অংশ এখানে উল্লেখ করতে চাই যা এখনও প্রাসঙ্গিক। রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার পথে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হলো দেশীয় ভোক্তা বাজার।
এই ভোক্তা বাজারগুলোই মূলত ভোগ বা কনজাম্পশন বাড়াবে। আমরা জানি বাংলাদেশের জিডিপি অনেকটাই নির্ভর করে গৃহস্থালী ভোগের উপরে, যা 2021 সালে ছিল মোট জিডিপির প্রায় 69%। এখন প্রশ্ন করতে পারেন ভোগ কী? ভোগ হলো কোনো সম্পদ ব্যবহার করা অথবা ব্যক্তি বা পরিবার দ্বারা ব্যবহারের জন্য পণ্য বা সেবা ক্রয় করা। অর্থনীতির ভাষায় এই ভোগ হলো উৎপাদন প্রক্রিয়ার শেষ ধাপ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি। যখন ব্যক্তি বা পরিবার পণ্য সেবা ব্যবহার করে তখন তারা চাহিদা তৈরি করে। এই চাহিদা আবার উৎপাদন, কর্মসংস্থান এবং বিনিয়োগের জন্য প্রণোদনা হিসেবে কাজ করে। বাংলাদেশের $1 ট্রিলিয়ন অর্থনৈতিক গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো তরুণ এবং ক্রমবর্ধমান শ্রমশক্তি। বাংলাদেশে একটি তরুণ শ্রমশক্তি রয়েছে যারা এই উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতিতে মূল্য তৈরি করতে প্রস্তুত। বাংলাদেশে মিডিয়ান বা মধ্য বয়স হচ্ছে 28 বছর, যা ইন্দোনেশিয়ায় 31 বছর, ভারতে 29 বছর, থাইল্যান্ডে 39 বছর, ভিয়েতনামে 32 বছর এবং বৈশ্বিক গড় 30 বছর। ব্যর্থতা হচ্ছে এই তরুণ শ্রমশক্তিকে আমরা কাজে লাগাতে পারছি না, পিছিয়ে পড়ার একটি বড় কারণ। সুতরাং এখন বড় প্রশ্ন, এই $1 ট্রিলিয়ন পৌঁছাতে কী দরকার? এটা এখন মূল প্রশ্ন। বাংলাদেশ যদি 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে চায় তাহলে কী দরকার? আমরা আগেই বলেছি যে বর্তমান অর্থনীতি $456 বিলিয়ন, আর লক্ষ্য হচ্ছে $1 ট্রিলিয়ন হওয়া, অর্থাৎ প্রায় 2.2 গুণ বাড়তে হবে। আর তা করতে হবে 2034 সালের মধ্যে, অর্থাৎ আগামী 9 বছরে। এই হিসাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এখন মাত্র 3.49%, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম। কিন্তু নমিনাল জিডিপি প্রবৃদ্ধি কিন্তু বেশি, 10.24%। এর অর্থ হচ্ছে অর্থনীতির আকার কাগজে কলমে দ্রুত বাড়লেও তার বড় অংশ এসেছে মূল্যস্ফীতি বা দামের বৃদ্ধি থেকে, বাস্তবে উৎপাদন বৃদ্ধির কারণে নয়। এখন বাংলাদেশ যদি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে চায় তাহলে আগামী 9 বছরে ডলারের হিসাবে জিডিপি গড়ে 9.1% হারে বাড়তে হবে। এর মধ্যে আরও কিছু জটিলতা আছে, কারণ শুধু প্রবৃদ্ধি হলেই হবে না। এই লক্ষ্য অর্জনে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশেষভাবে নির্ভর করবে, যেমন অর্থনীতিতে বাস্তব প্রবৃদ্ধি বাড়ানো, বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং টাকার দ্রুত অবমূল্যায়ন ঠেকানো। ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা যদি টাকার মান ধরে রাখতে পারতাম, ডলারের দর যদি লাফিয়ে লাফিয়ে না বাড়তো, তাহলে $1 ট্রিলিয়ন দিকে কিন্তু আমরা আরেকটু ভালোভাবে এগিয়ে থাকতাম। যেমন জিডিপি যদি 55.15 ট্রিলিয়ন টাকা হয় আর ডলারের দর যদি 90 টাকা থাকতো, তাহলে এখন আমাদের অর্থনীতি হতো $613 বিলিয়ন। আর যদি 100 টাকা হতো ডলারের দর, তা সেটি হতো $551 বিলিয়ন। অথচ বাস্তবে এখন এটি $456 বিলিয়ন, কারণ ডলারের দর আমরা 120 টাকায় নিয়ে গেছি। বর্তমান পরিস্থিতি ধরে 3টি দৃশ্যপট কল্পনা করা যায়। যেমন একটা মধ্যপথ, যদি অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হয় এবং টাকার মান বাস্তবে প্রায় 30% কমে, তাহলে 2034 সালে বাংলাদেশের অর্থনীতির আকার হবে প্রায় $928 বিলিয়ন, অর্থাৎ লক্ষ্য হতে প্রায় $72 মিলিয়ন কম। আর আশাবাদী দৃশ্যপটটি হচ্ছে, যদি অর্থনীতিতে শক্তিশালী সংস্কার হয়, প্রবৃদ্ধি বা আরও বাড়ে, টাকার অবমূল্যায়ন কম থাকে অর্থাৎ প্রায় 2%, তাহলে অর্থনীতির আকার 1.07 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ তখন বাংলাদেশ $1 ট্রিলিয়ন লক্ষ্য অতিক্রম করতে পারবে। এবার একটু রক্ষণশীল দৃশ্যপট, কিন্তু যদি সংস্কার দুর্বল হয় এবং টাকার অবমূল্যায়ন দ্রুত হয় প্রায় 5%, তাহলে 2034 সালে অর্থনীতির আকার দাঁড়াতে পারে মাত্র $771 বিলিয়ন। এতে লক্ষ্য থেকে বাংলাদেশ প্রায় $229 বিলিয়ন পিছিয়ে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখি তাহলে কত সময় লাগবে?
বাংলাদেশের বর্তমান প্রবৃদ্ধি মাত্র 3.49%। অনেক 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 কম। এই প্রবৃদ্ধি থাকলে অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন পৌঁছাতে সময় লাগবে আরও প্রায় 23 বছর, অর্থাৎ 2047-48 অর্থ বছরের দিকে। আর যদি অর্থনীতি আমরা 5% হারে বাড়াতে পারি তাহলে সময় লাগবে প্রায় 16 বছর, অর্থাৎ 2040-41 অর্থ বছরে। আর যদি প্রবৃদ্ধি 7% হয় তাহলে সময় আরেকটু কমে 12 বছর হবে। সেক্ষেত্রে বাংলাদেশ এই লক্ষ্য অর্জন করতে পারবে 2036-37 অর্থ বছরে। আর যদি লক্ষ্য হয় 2034 সালের মধ্যেই, তাহলে অর্থনীতিতে আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে হবে 9.1% হারে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মূল্যস্ফীতি ও বিনিময় হার। $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে হলে বাংলাদেশকে মূল্যস্ফীতি 5%-এর মধ্যে অবশ্যই রাখতে হবে, টাকার মান ধরে রাখতে হবে। 2-3% বেশি অবমূল্যায়ন হলে বাংলাদেশ কিন্তু ক্রমশ পিছিয়ে পড়বে। আর টানা উচ্চ প্রবৃদ্ধি তো ধরে রাখতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়া কি সহজ? কাজটি মোটেই সহজ না। বাংলাদেশ যদি $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে চায় তাহলে কয়েকটি খাতকে বড় ভূমিকা রাখতে হবে। যেমন এক হচ্ছে রপ্তানি বৈচিত্র্য। বাংলাদেশের রপ্তানি প্রায় 84% আসে পোশাক শিল্প থেকে। এটি বড় শক্তি হলেও খুবই বড় ঝুঁকি, কারণ এক খাতের উপর বেশি নির্ভরশীলতা অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে। 2, শিল্পায়ন। উন্নত অর্থনীতিগুলোর দিকে তাকালে দেখা যায় তাদের সবারই শক্তিশালী উৎপাদন খাত রয়েছে। বাংলাদেশকেও এদিকে নজর দিতে হবে। এই অবস্থায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, নতুন শিল্প এলাকা, বিনিয়োগ আকর্ষণ, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাংলাদেশ কর্পোরেট খাতকেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবে। 3, ডিজিটাল অর্থনীতি। আইটি খাত এখন বিশ্বে দ্রুত বাড়ছে। বলা হয় বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ের দিক থেকে অন্যতম এগিয়ে থাকা একটি দেশ, কিন্তু কাজের প্রমাণ রাখতে হবে, যেমনটা ভারত পেরেছে। 4, অবকাঠামো। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজন ভালো বন্দর, দ্রুত পরিবহন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি। এই সমস্যার সমাধান সরকারকেই করতে হবে। আমরা তো দেখেছি পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, এসব প্রকল্প কিন্তু অর্থনীতির গতি বাড়ায়। 5, মানব সম্পদ। সবচেয়ে বড় বিষয় হলো মানুষের দক্ষতা। বাংলাদেশের শ্রমশক্তি বড় হলেও দক্ষতার ঘাটতি এখনও অনেক বড় সমস্যা। যদি দক্ষতা বাড়ানো যায় তাহলেই উৎপাদনশীলতা বাড়বে। এজন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে হবে। দক্ষিণ কোরিয়ার অগ্রগতি মানব সম্পদকে ব্যবহার করেই। এবার বড় বাধাগুলো কি সেটি দেখি। প্রথমেই বলতে হয় ব্যাংকিং খাতের কথা। বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি বড় সমস্যা। যখন ব্যাংক দুর্বল হয় তখন বিনিয়োগ কমে যায়। বৈদেশিক মুদ্রা আয় অব্যাহত রাখতে হবে, কেননা ডলার সংকট হলে আমদানি ব্যয় বাড়ে, শিল্প উৎপাদন ব্যাহত হয়, টাকার অবমূল্যায়নও হয়। 2016 থেকে 2022 পর্যন্ত বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি হলেও প্রশ্ন হচ্ছে, কর্মসংস্থান কি একই হারে বেড়েছে? তাহলে বাংলাদেশে দেখা গেছে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি, অর্থাৎ অর্থনীতি বড় হচ্ছে কিন্তু নতুন কাজের সুযোগ ততটা বাড়ছে না। সুতরাং প্রবৃদ্ধি হতে হবে অন্তর্ভুক্তিমূলক। প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে দক্ষ জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা আলোচনা করেছি। এই জায়গায়ও বাংলাদেশেও অনেক অনেক পিছিয়ে। এখানেই আসে সংস্কারের বিষয়টি। এই সংস্কারের তালিকাটা কিন্তু বেশ লম্বা। যেমন এর মধ্যে রয়েছে সরকার রাজস্ব বাড়ানো, কারণ আমরা জানি বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সর্বনিম্ন কর জিডিপি অনুপাতের দেশ। আর আয় যদি না বাড়াই তাহলে অবকাঠামো খাতে সরকার ব্যয় করতে পারবে না। এরপরে আসে ব্যাংকিং খাত সংস্কার। খেলাপি ঋণ এখন 30% বেশি। সংকটে আছে 1 ডজনেরও বেশি ব্যাংক। সুশাসনের অভাব প্রকট। এরপরেই রয়েছে বিশ্বাসযোগ্য মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা। এর একটি হচ্ছে একটি স্বচ্ছ কাঠামো তৈরি করা এবং জবাবদিহির ব্যবস্থা রাখা। এরপর আমরা আলোচনা করব জ্বালানি ও লজিস্টিক খাতের উন্নতি নিয়ে। ব্যবসা পরিচালনা অন্যতম বাধা এটি। রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো আরেকটি বাধা। আমরা আগেই বলেছি, এক পণ্যের উপর নির্ভরশীলতা এবং মহাবিপজ্জনক। এবং মানব সম্পদ উন্নয়ন, দক্ষ জনবল ছাড়া এগোনো যাবেই না। তাহলে সরকার কী করছে? 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ হওয়ার কথা বলছে বিএনপি সরকারই। এটি কি কেবল কথার কথা? আমরা অর্থ মন্ত্রণালয় সূত্রে জেনেছি তারা এজন্য 180 দিনের মধ্যে একটি কর্ম পরিকল্পনা তৈরি করবে।
এজন্য প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে, আর থাকবে একটি টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যারা সামষ্টিক অর্থনীতির প্রক্ষেপণ, রাজস্ব, আর্থিক খাত, রপ্তানি ও বৈদেশিক খাত, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ, উৎপাদনশীলতা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ে পর্যালোচনা করবে। এরপরে একটি অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের জন্য বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কথাও বলছে অর্থ মন্ত্রণালয়। সব মিলিয়ে সরকার 180 দিনের মধ্যে একটি রোডম্যাপ ও পলিসি ম্যাট্রিক্স তৈরি করবে বলে ঠিক করেছে। এখন দেখা যাক সরকার বাস্তবে কি করতে পারে। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এবং সব শেষে আমরা একটা বড় বাধার কথা বলি। আমরা এর আগে অনেক বাধার কথা বলেছি, কিন্তু আসল বাধাটার কথা এবার বলি। সরকারের পরিকল্পনা $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়া, আর এ লক্ষ্যে বড় বাধা হতে পারে সরকার নিজেই। যদি সরকার দুর্নীতি বা সুশাসনের অভাবে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, আইনের শাসন প্রতিষ্ঠা না হয়, নতুন করে তৈরি হয় অলিগার্ক ব্যবসায়ীদের দল, বৈষম্য আরও বেড়ে যায়, বিনিয়োগ মন্দা অব্যাহত থাকে, তাহলে অর্থনীতি প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়তে পারে। $1 ট্রিলিয়ন অর্থনীতি একদিন ঠিকই হবে বাংলাদেশ, কিন্তু এর গতি ধীর হলে প্রতিযোগী দেশগুলি অনেক এগিয়ে যাবে। ইতিমধ্যে অনেক দেশই এগিয়ে গেছে। সুতরাং আমাদের গতি বাড়াতে হবে, আর এর জন্য একটা সঠিক নেতৃত্ব দিতে হবে এই সরকারকেই।